আজকে আমরা জার্মানির যেই সিটিতে যাচ্ছি তার প্রত্যেকটা আনাচে কানাচে অলিতে গলিতে লুকিয়ে রয়েছে ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো শহরটা ধ্বংস হয়ে গেলেও পরবর্তীকালে আবার ঠিক একই রকমভাবে নিজেকে ফিরে পেয়েছে। জার্মানির অন্যতম সুন্দর সেই শহর ভীষণ ফেমাস তার পোর্সেলিন আর্টওয়ার্ক, আর্কিটেকচার, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস, বিভিন্ন কারণে, যাকে বলা হয় জার্মান ফ্লোরেন্স অন দ্য এলবে। চলুন দেখে নেওয়া যাক সেই শহরের বেশ কিছু হিস্টোরিক্যাল মনুমেন্টস এবং শুনে নিই সেই শহরের কিছু ইতিহাস। হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা, আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো আমরা এখন চলে এসেছি মাইন স্টেশনে, আর এই প্রথম আমরা কিন্তু উঠছি জার্মানির বুলেট ট্রেনে। তো এর আগে জাপানের বুলেট ট্রেনে উঠেছি, জাপানের বুলেট ট্রেন তো বিশ্ববিখ্যাত। তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স জার্মানির বুলেট ট্রেনে। তো আইসিইতে এখন উঠে পড়েছি, আর এই জার্নিটা কিন্তু বেশ অনেকক্ষণের, প্রায় 5 ঘন্টার জার্নি। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম ড্রেসডেনে। আজকে আমাদের গন্তব্য ছিল এই ড্রেসডেন। অভিজ্ঞতাও কিন্তু আমাদের বেশ ভালোই হলো। আর এখানকার এই আইসিগুলোতে প্যান্ট্রি থাকে, তো ওখানে কফি, কেক, ব্রেড এগুলোও পাওয়া যায়। তো যদি বাই চান্স আমরা খাবার নিয়ে না উঠি এই এক্সপ্রেস ট্রেনগুলোতে, তাহলেও খুব একটা কোনো অসুবিধা হয় না, ওখান থেকেই খাবার কিনতে পাওয়া যায়। যাই হোক, আমরা এখন ড্রেসডেন স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশন থেকে একদম সামনেই ছিল আমাদের হোটেলটা। আর আজকে অ্যাকচুয়ালি এখানে আসা মেনলি দেবদত্তর একটা কনফারেন্স আছে, প্রায় 1 সপ্তাহের কনফারেন্স, তো সেই কারণেই আসা। আর একদম সিটি সেন্টারেই আমাদের হোটেলটা ছিল। এই যে দূরেই দেখতে পাওয়া যাচ্ছে এই মানে গ্রিন আর ব্লু কালারের লেখা হলিডে এক্সপ্রেস ইন, তো ওটাই আমাদের এখন 5 দিনের থাকার ঠিকানা। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দেবদত্ত গেল ওর কনফারেন্সের কিছু কাজ ছিল সেখানে, আর আমি হোটেলেই ছিলাম। আর এই যে জানলা খুললেই উল্টো দিকে যে বিশাল বড় বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু একটা শপিং মল, যেটা দেখেই আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, এখন এবার দেবদত্ত ফিরে এসছে, আমরা যাচ্ছি ডিনার করতে। আমরা এখন এসেছি ডিনার করতে রাত 10, এখন এখানে বাজে 9:30। এত চারিদিকে আলো টালো আছে, তো আমাদের তো এত আলোর মধ্যে আর ডিনার করার অভ্যাসটা নেই। ভাবছি ঠিক আছে যাবো বেরোবো, কিন্তু বেরিয়ে দেখছি সমস্ত দোকানপাট এখানে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই একটা কেবাবের দোকান খোলা আছে, ইস্তানবুল কেবাব। ইচ্ছেও ছিল কেবাব খাওয়ার। কেবাবটা আশা করছি খেতে ভালো। কিছু জিনিসপত্র এসছে, পারিপার্শ্বিক জিনিসপত্র চলে এসছে, আর শুধু কেবাবটা আসছে না, যেটা যেন দেবে তো হাঁ করে বসে আছে। ফাইনালি এসছে আমাদের শেখ কাবাব, শিশ কাবাব দিয়েছে, স্যালাড। এটা হলো পরের দিন সকালবেলায়, আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। তো আমরা প্রত্যেক দিনই মানে 5 দিনই এখানে হোটেলেই ব্রেকফাস্ট করতাম। তো ব্রেকফাস্ট করার পরে দেবদত্ত বেরিয়ে যেত কনফারেন্সে, আর আমি একটু এই শহরের চারিদিকটা ঘুরে দেখতাম। এখানে ব্রেকফাস্টে তো থাকতো প্রচুর কিছু আইটেম, যদিও আমি ম্যাক্সিমাম দিনই একটা ক্রসেন্ট, দই, ওটস আর কিছু ফ্রুটস নিতাম। আর এটা অবশ্য আমাদের ব্রেকফাস্ট ছিল না, মানে স্পেশালি আমার জন্য তো এটা ব্রেকফাস্ট একদমই নয়, এটা থাকতো ব্রাঞ্চ, কারণ আমরা 10টার সময় করতাম এই এত ভারী ব্রেকফাস্ট করে এখন আমি বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরতে। আর হোটেল থেকে বেরোলেই তো বললাম এই বিশাল বড় একটা মল। তো আজকে আমি আর এই মলটাতে ঢুকছি না, আজকে এই শহরটা একটু ঘুরে দেখি। এটা হলো জার্মানির সেই শহর যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদম ভেঙে গুঁড়িয়ে গেলেও পরে কিন্তু আবার ঠিক একই রকমভাবে সামনের এই যে বিশাল বড় বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা লাইব্রেরি। আর এই সামনের বিশাল মানে এই পুরো এরিয়াটা জুড়েই এখানে বসে স্প্রিং মার্কেট, বিভিন্ন ধরনের মেলা। সেই সময় কিন্তু এই পুরো জায়গাটা এতটা ফাঁকা থাকে না, তখন একদম দোকানপাট ভর্তি হয়ে জমজম। আর এদিকে দেখুন, এই পুরো লাইব্রেরিটার চারিদিকটা কিন্তু কাঁচের, খালি মাঝের এই ছোট্ট এই ছবি আঁকা পার্টটুকুই যা আলাদা। তো এটার কিন্তু একটা আলাদা হিস্ট্রি আছে। এটা হচ্ছে কমিউনিজম টাইমের ছবি, যেই সময় ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি আলাদা হয়ে গেছিল। তো তারপরে যখন আবার ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি একসাথে হলো, তখন এটা ভেঙে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তখন সবাই প্রোটেস্ট করে দিয়ে এই পার্টটুকু যা রেখে দেওয়া হয়। এখন আমরা আছি ড্রেসডেনের ওল্ড টাউন, আর এখন আমরা যাচ্ছি ড্রেসডেনের ভীষণ ফেমাস একটা স্পট ফ্রায়েনকির্শেতে। এই যে পেছনে যে বিশাল বড় ডোমটা দেখা যাচ্ছে, এর নামই ফ্রায়েনকির্শে। একে বলা হয় চার্চ অফ আওয়ার লেডি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পরপর 2 দিন ধরে এই ড্রেসডেনে বোম্বিং চলেছিল, তখন প্রায় 300 মানুষ আশ্রয় নিয়েছিল এই চার্চের ভেতরে। পরে যুদ্ধের শেষে কিন্তু এই চার্চটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। একটু খেয়াল করলে দেখা যাবে চার্চটার একটা সাইড কিন্তু একটা পোর্শন ব্ল্যাক কালারের। তার কারণ যখন চার্চটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিলো, সেই ধ্বংসস্তূপ থেকে বেশ কিছু ইট পাথর যেগুলো ছিল ভালো ছিল, সেইগুলো তুলে নিয়ে এই সাইডটা বানানো হয়েছে এটাকে মেমোরেবল রাখার জন্যই। এই যে পেছনে এই যে চার্চটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ফ্রায়েনকির্চে। তো প্রত্যেক দিনই এইটা সামনে দিয়ে ঘুরে চলে যাই। আজকে আমি এটার ভেতরে ঢুকে যাই, এটা হচ্ছে এন্ট্রান্স, এটা দিয়ে আমি এখন ঢুকবো ভেতরে। তো চলুন দেখা যাক ভেতরে কী কী আছে ফ্রায়েনকির্চের ভেতরে। চার্চের ভেতরটা এমনিতেই ভীষণ সুন্দর, আর তারপরে এই চারিদিকের এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশটা আরও ভালো লাগছিল। এই চার্চটা কিন্তু একদম প্রথমে একদম আর্লি স্টেজে এটা ছিল একটা ক্যাথলিক চার্চ। তারপরে যখন আবার নতুনভাবে তৈরি করা হলো, তখন এটাকে বানানো হলো প্রোটেস্ট্যান্ট চার্চ। আর এই ফ্রায়েনকির্চে হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট ডোমস ইন ইউরোপ। ফ্রায়েনকির্চে থেকে বেরিয়ে চলুন এবার যাওয়া যাক থিয়েটার প্লাজের দিকে। আর এই থিয়েটার প্লাজ হলো ড্রেসডেনের অন্যতম ফেমাস স্পট, আর ওখানে প্রচুর হিস্টোরিক্যাল মনুমেন্টস আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ড্রেসডেনে এত বোম্বিং হয়েছিল যে শুধুমাত্র এই ড্রেসডেন শহরটাতেই প্রায় 22 থেকে 25 হাজার মানুষ মারা গেছিল। এই শহরকে সেই জন্য হিরোশিমা অফ জার্মানিও বলা হয়ে থাকে। এই যে চলে এসেছি এখন থিয়েটার প্লাজে। এখানেই চারিদিকে আছে প্রচুর হিস্টোরিক্যাল মনুমেন্টস, অপেরা হাউস, জুইঙ্গার প্যালেস, ক্যাথলিক চার্চ। এত সুন্দর গাইছিলেন উনি, আমি এখানে প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম, পরপর এত সুন্দর সুন্দর গানগুলো করছিলেন। তো যাই হোক, এবার এখন আমরা যেখানে এসছি, এই সামনের যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো অপেরা হাউস। এই অপেরা হাউসের ডিজাইনটাই এত সুন্দর আর এত ইউনিক, এই বিল্ডিংটাই দেখার মতো। আমি এই বিল্ডিংটা বাইরে থেকেই দেখেছি, তবে হ্যাঁ ভেতরেও ঢোকা যায়। কেউ যদি অপেরা শো দেখতে ইন্টারেস্টেড হন তো অবশ্যই যেতে পারেন, আর তার জন্য টিকিট কেটেই ঢুকতে হবে। অপেরা হাউসের ঠিক অপোজিট ফুটেই আছে এই চার্চটা, ক্যাথিড্রাল অফ হোলি ট্রিনিটি, যা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাথলিক চার্চেস ইন দ্য সিটি। ড্রেসডেনের ম্যাক্সিমাম চার্চই কিন্তু প্রোটেস্ট্যান্ট চার্চ, আর এই চার্চটা হলো ক্যাথলিক চার্চ। এগুলোও কিন্তু সমস্ত ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ধ্বংস হয়ে গেছিলো, পরে আবার নতুন করে তৈরি করা হয়। আমার মোটামুটি একা ঘোরা চলছে এখন। তো আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম এখানে। আমি অনেকখানি ঘোরাটোরা হয়ে গেছে আমার। তো এখন আমি এখানে এসে একটু বসছি। সুন্দরপুর একদম ইতিহাসে মোড়া একটা শহর হচ্ছে ড্রেসডেন। প্রচুর হিস্টোরিক্যাল মনুমেন্টস আছে, প্রচুর হিস্ট্রি আছে। আর এই সামনেই যে হলুদ রঙের দেওয়ালটা দেখতে পাওয়া যাচ্ছে, এর মধ্যে লুকিয়ে আছে অনেক ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো শহর যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এই দেওয়ালটা কিন্তু ছিল অক্ষত অবস্থায়। 102 মিটার লম্বা এই দেওয়ালে আঁকা আছে 1127 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত সমস্ত রুলার্সদের ছবি। তাই এই দেওয়ালকে বলা হয় রুলার্স অফ স্যাক্সনি। প্রথমে নর্মালি এই ছবিগুলো আঁকা হয়েছিল, কিন্তু পরে মনে করা হয় হয়তো জলে ধুয়ে একদম নষ্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে পরে এটাকে রিপ্লেস করা হয় পোর্সেলিন আর্টওয়ার্কে। আর এটাই হলো লার্জেস্ট পোর্সেলিন আর্টওয়ার্ক ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওখান থেকে বেরিয়ে একদম পাশেই ছিল এই টেরেসটা। তো চলুন এবার যাওয়া যাক এই টেরেসটাতে। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, আর এই ওপরটাতে দাঁড়িয়ে পুরো নিচের শহরটাকে দেখা যাচ্ছিল নদীর ধারে একদম। তো সেই জন্য বেশ ভালো হাওয়াও দিচ্ছিল। আর জানেন, এই জায়গাটাকে বলা হয় ব্যালকনি অফ ইউরোপ। ওখান থেকে বেরিয়ে
এখন আমি যাচ্ছি একটা পোর্সেলিন আর্ট ওয়ার্কের দোকানে, যেখানে মানে যেই শহরে পৃথিবীর সব থেকে বড় পোর্সেলিন আর্ট ওয়ার্ক করা আছে, তো সেই শহরের এই পোর্সেলিন আর্ট ওয়ার্কের দোকানে ঢুকবো না সেটা তো দোকানটাতে ঢুকে না আমার চক্ষু পুরো চড়ক গাছ হয়ে গেছিলো। স্পেশালি এত সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক দেখে, আর তার সাথে এই জিনিসগুলোর দাম দেখে, বাপরে বাপ, 3,000, 7,000, 1.5 লাখ ইউরো পর্যন্ত দাম। এখানে যা যা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছুই কিন্তু পোর্সেলিনের। যেটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছিল সেটা হচ্ছে এইটা। কি অপূর্ব যে সুন্দর, আর কি দারুণ যে কাজগুলো, মানে সামনে থেকে দেখে আমি চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। জানি না এখানে ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু অপূর্ব সুন্দর এই জিনিসটা। তো এই চত্বরে যা যা জিনিস ছিল মোটামুটি আমার সব দেখা হয়ে গেছে। তবে হ্যাঁ, ড্রেসডেনে প্রচুর কিছু আছে দেখার মতো, সব দেখা আমার এখনও হয়নি। তো এখন আপাতত আমি যাচ্ছি দেবদত্তর সঙ্গে দেখা করতে। ওর কনফারেন্সও কমপ্লিট, মানে শেষ হয়ে গেছে আজকের মতো। তো এটাই হলো ওর কনফারেন্সের সেন্টার। ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাব ডিনার করতে। সারাদিন আমারও প্রচুর ঘোরাঘুরি হয়েছে, খিদেও পেয়ে গেছে। তো এবার যাওয়া যাক ডিনার করতে। আজকে আমরা যাচ্ছি একটা গ্রিক রেস্টুরেন্টে খেতে, আর দেবদত্তর সাথে ওর ল্যাবের এক গ্রিক জুনিয়রও ছিল। তো ভাবলাম গ্রিক রেস্টুরেন্টেই যাওয়া যাক। প্রথমে যেতেই কমপ্লিমেন্টারি হিসেবে দিল এই ড্রিঙ্কসগুলো, তারপরে আমরা নিলাম একটা করে চিকেনের আইটেম। খাওয়া দাওয়ার পরে এখন আমরা বেরিয়েছি রাতের ড্রেসডেন শহরটাকে দেখতে। এখন তো সন্ধে হচ্ছে, মানে রাত হচ্ছে, সন্ধ্যের তো কোনো বালাই নেই, একদম ডিরেক্ট বিকেল থেকে রাত। তো এখন রাত হচ্ছে এই 9:30, 10টার দিকে, এখন বাজে 9:30। তো এখন আকাশটা ছিল এই রকম। সূর্যাস্তের টাইমটায় কি অপূর্ব সুন্দর যে লাগছে, স্পেশালি এই আকাশের রংটা মারাত্মক সুন্দর লাগছে। জানেন এই ড্রেসডেন শহরকে বলা হয় জার্মান ফ্লোরেন্স অন দ্য এলবে। ও এই নদীটার নামই হলো এলবে। এই আলোগুলো জ্বলার অপেক্ষাতেই ছিলাম। কি সুন্দর লাগছে এই রাতের ড্রেসডেন শহরকে। এই যে এটা হলো সেই অপেরা হাউস, যেটা আমি দেখে গেছিলাম বিকেলবেলা, আর এটা এখন রাতের ভিউ। সত্যি ভাবতে অবাক লাগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই শহরটা একদম ভেঙে গুঁড়িয়ে ধ্বংস হয়ে গেছিল, এখন সেই শহরটাই কতটা উন্নত। প্রত্যেকটা বিল্ডিং আবার ঠিক আগের মতো করেই তৈরি করা হয়েছে। তো চলুন এবার যাওয়া যাক এই শহরের রাতের সব থেকে সুন্দর জায়গা, মনে হয় এইটাই, নদীর ধার। মারাত্মক সুন্দর, মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে একেবারে। এখন বাজে রাত 10:30। নদীর ধারে বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও ভীষণ সুন্দর। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।